আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে সাউন্ডের অধ্যায় 14 শব্দের বেগ। ক্লাস নাম্বার হচ্ছে 5, অর্থাৎ ক্লাস নাম্বার 14.5। গত ক্লাসে আমরা অঙ্ক করতেছিলাম। আমাদের লাস্টে যে অঙ্কটা ছিল ওই অঙ্কটা নিয়ে শুরু করবো আলোচনা। তার আগে ওই তোমাদের যেটা দেখাইছিলাম সুর উপসুর, এটা একটু দেখাই। এইটা এখানে যেটা তৈরি করছে, এখানে সমান দৈর্ঘ্যের এইটা আর এটার দৈর্ঘ্য কিন্তু সমান। সমান দৈর্ঘ্যের একটা কাঁচনল নিছি, সমান দৈর্ঘ্যের একটা কাঁচনল নিছি। এখানে যেটা দেখতেছিলাম যে একই দৈর্ঘ্যের এই একটা কাঁচনল আছে বা আছে, এইটা আর এটার দৈর্ঘ্য কিন্তু সেম। এখানে যেটা তৈরি হয়েছে মূল সুর তৈরি হয়েছে। প্রথম অবস্থায় এই মূল সুর আর উপস্বর একটু পার্থক্য করার জন্য যেটা করতে হবে, একই দৈর্ঘ্যের হইতে হবে। কিন্তু এটার যে দৈর্ঘ্য আর এখানে দৈর্ঘ্য একই হইতে হবে। এখানে তৈরি হয়েছে মূল সুর আর এখানে তৈরি হয়েছে প্রথম উপস্বর। কিভাবে? এখানকার কম্পাঙ্ক কম, কম কম্পাঙ্কের জন্য এটার ল্যামডাটা কি হয়েছে, একটু বড় হয়েছে। আর বেশি কম্পাঙ্ক যখন হয়, যে এনইজিক্যালটা যখন 60-600 হার্টজ হয়, তখন এখানে কিন্তু এই তৈরি হয় এইভাবে, তাই না? তাহলে এখানে যেখানে শুধু ল্যামডা ভাগ 4 ছিল, এখানে কিন্তু 3টা ল্যামডা ভাগ 4। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার যে ল্যামডাটা, এখানকার ল্যামডা আর এখানকার ল্যামডা কিন্তু এক না। এখানকার ল্যামডা বড় আর এখানকার ল্যামডাটা কি ছোট। তাহলে সুর এবং উপসুর এটা হওয়ার শর্তটা কি, যখন যেখানে সুর হবে, মূল সুর হবে, ওখানে যদি আমি উপসুর করতে চাই, উপসুর করতে চাইলে ওই একই দৈর্ঘ্যেরই থাকতে হবে। এটার যে দৈর্ঘ্য মানে যেখান থেকে যে লেংথটা, এই লেংথই এখানে থাকতে হবে। কিন্তু কম্পাঙ্ক প্রথমটা হলো মূল সুরের জন্য কম্পাঙ্ক হবে কম আর উপসুরের জন্য কম্পাঙ্ক হবে বেশি। কিন্তু আমরা যে লাস্ট অঙ্কটা করছিলাম, একটু দেখো মনে আছে নাকি? লাস্টের অঙ্কটা ছিল এটা আমার গত ক্লাসের। এখানে কিন্তু একটা পানিবর্তী একটা নল ছিল, আমরা নিচে একটা ছিদ্র করে দিয়েছি, পানিটা নিচের দিকে নামতেছিল, তাই না? তো যখন এখানে দৈর্ঘ্য ছিল অল্প, তখন এখানে একটা তরঙ্গ তৈরি হয়েছে। আবার দৈর্ঘ্য যখন বেশি, তখন আবার একটা তরঙ্গ তৈরি। তার মানে এখানকার দৈর্ঘ্য আর এখানকার দৈর্ঘ্য কিন্তু সেম না। তাহলে এটা কিন্তু মূল সুর, এটা কিন্তু উপসুর হবে না। মূল সুর আর উপসুর হয়তো শর্ত কি, যে দৈর্ঘ্যটা সমান থাকতে হবে। আচ্ছা, আর একটা পার্থক্য হইলো এখানকার কম্পাঙ্ক আর এখানকার কম্পাঙ্ক বেশি হইতে হবে। এখানকার কম্পাঙ্ক এখানকার একই থাকবে না। কিন্তু আমরা যে লাস্ট অঙ্কটা করছিলাম, এখানে ছিল কি, কম্পাঙ্ক দুই জায়গায় 360 ছিল। এখানে 360 কম্পাঙ্ক ছিল, এখানে 360 কম্পাঙ্ক ছিল। তা তোমরা কিন্তু এটা গোলায় ফেলো না যে এখানে এটা মূল সুর আর এটা উপসুর না, কিন্তু এখানে, বুঝতে পারছো? তাহলে আমরা আজকের ক্লাসের আলোচনায় চলে যাই। প্রথমে এই অঙ্কটা দেখো, অঙ্কটা একটু পড়ো তোমরা, অঙ্কটা একটু পড়ো। 240 হার্টজ মৌলিক কম্পাঙ্ক সম্পন্ন, 240 হার্টজ মৌলিক কম্পাঙ্ক সম্পন্ন, এই যে মৌলিক কম্পাঙ্ক মানে মূল বা মৌলিক কম্পাঙ্ক সম্পন্ন এটা খোলা বাঁশি তৈরি করতে হবে, একটা বাঁশি তৈরি করতে হবে। বায়ুতে বায়ুতে শব্দের বেগ প্রতি সেকেন্ডে, আচ্ছা, বায়ুতে শব্দের গতি প্রতি সেকেন্ডে 330 মিটার পার সেকেন্ড হলে বাঁশিটির দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। কি ডাটা দেওয়া আছে একটু লেখো। ডাটা দেওয়া আছে এন ইজিক্যালটা দেওয়া আছে, এটা কিন্তু মূল সুরের কম্পাঙ্ক 240 হার্টজ। আমার যে কম্পাঙ্কটা এখানে দেওয়া আছে এটা কিন্তু মূল সুরের। এটা কি বুঝতেছো যে মূল সুরের কম্পাঙ্ক এটা? উপসুরের কম্পাঙ্ক কিন্তু বেশি হবে। আর এটা মূল সুরের কম্পাঙ্ক তুমি বুঝলা কিভাবে? এখানে লেখা আছে মৌলিক কম্পাঙ্ক, দেখো মৌলিক কম্পাঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে মৌলিক কম্পাঙ্ক, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস তোমার মনে রাখতে হবে যে এই যে এখানে আগেটা দেখো, যখন এখানে কম্পাঙ্ক 300 হার্টজ, তখন এখানে যে বেগ হবে কম্পাঙ্ক 600 হার্টজ হলে একই বেগ হবে। কারণ এখানেও মাধ্যমটা হচ্ছে বায়ু, এখানে মাধ্যমটা হচ্ছে বায়ু। তার মানে আমরা যে অঙ্কটা করতেছি, এই অঙ্কে মৌলিক কম্পাঙ্ক যদি এটা হয় আর বায়ুতে শব্দের বেগ গতি যদি 330 হয়, তার মানে মূল কম্পাঙ্কের জন্য 330 হবে আর উপসুরের জন্য কি 330 হবে। তাহলে আমাদের বেগটা যেটা দেওয়া আছে এটা সবার ক্ষেত্রেই, মূল সুরের জন্য যে বেগ আর উপসুরের জন্য একই বেগ, ঠিক আছে? তাহলে আমরা দুইটা ডাটা এখানে দেওয়া আছে, 330 মিটার পার সেকেন্ড। আর আমাদের এই অঙ্কে
আমাদের এই অঙ্কে উপসুরের কোনো কথা বলে নাই, সবই কিছু মৌলিক সুর নিয়ে কথা বলছে, উপসুরের কোনো কথা বলে নাই। তার মানে আমাদের এই বাঁশিটা তৈরি করতে হবে মূল সুর দিয়ে। এখানে আমাদের যেটা দেওয়া আছে কম্পাঙ্ক 240 হার্টজ, এখানে কোনো উপসুরের কম্পাঙ্কের কথা কিছু বলে নাই, এবং উপসুর যা আছে এটাও বলে নাই। কিন্তু আমাদের যে বাঁশিটা তৈরি করতে হবে, তাহলে কি কোন সুরের বাঁশি তৈরি করতে হবে? মূল সুরের বাঁশি তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে মূল সুরের বাঁশিটা দেখতে কীরকম হবে দেখায়, এই যে এরকম, ওই যেটা করছিলাম, এই যেটা মূল সুরের বাঁশি, এই যেটা আমি একটু কপি করে নিয়ে যাই এখান থেকে। আমাদের যে এটা হবে এটা মূল সুরের, না বাঁশিটা উপসুরের হবে? আমাদের কথা হয়েছে একটা বাঁশি তৈরি করতে হবে, বাঁশিটা মূল সুরের তৈরি হবে। তো চিত্রটা এরকম হবে, চিত্রটা এরকম হবে, মূল সুরের বাঁশি হবে। এখন কথা হয়েছে এই যে চিত্রের মধ্যে দেখো আমাদের উপরে যে এক্সটা আছে, এটা এক্সটাকে বলা হয় প্রান্ত সংশোধনী। আমাদের এই অঙ্কে প্রান্ত সংশোধনীর কথা কিছু বলে নাই। প্রান্ত সংশোধনীর কথা কিছু বলছে? বলে নাই। সুতরাং আমাদের এই প্রান্ত সংশোধনী এখানে লাগবে না। তাহলে আমি প্রান্ত সংশোধনী মুছে দিই এখান থেকে, এই যে প্রান্ত সংশোধনী মুছে দিলাম। ঠিক আছে, তার মানে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হয়েছে λ/4। বুঝাইতে পারছি? সরি, দাঁড়াও। তাহলে কি বলতেছিলাম, যে এখানে যেহেতু মূল সুরের বাঁশিটা তৈরি হবে, সুতরাং এখানে দেখো আর প্রান্ত সংশোধনের কথা কিছু নাই। তাহলে আমরা লিখতে পারি কি, যে L = λ/4। L = আমরা লিখতে পারি L = λ/4। ঠিক আছে, আমাদের অঙ্কে কি বের করতে বলছে দেখো তো, বাঁশিটির দৈর্ঘ্য কত হবে, যে বাঁশিটির দৈর্ঘ্য কত হবে, তাহলে বাঁশিটির দৈর্ঘ্য কত? এলটা বের করতে হবে। এল যদি বের করতে আমরা ল্যামডা লাগবে। ল্যামডা আমরা কোথা থেকে বের করবো? দেখো এখানে দুইটা ডাটা দেওয়া আছে, ভি দেওয়া আছে, এন দেওয়া আছে, এখান থেকে স্পষ্ট আমরা ল্যামডা বের করা যাবে। তাহলে আমরা লিখে বলি ভি = এন ল্যামডা। তাহলে ল্যামডা = কত হবে? ভি ভাগ এন। ভি এর মান কত দেখো 330, আর এন এর মান কত 240। এখান থেকে দেখো ল্যামডার মান চলে আসে, ল্যামডার মান আসে তোমার 1.375, 1.375 মিটার। তাহলে আমরা যদি এটা এখানে বসাই দিই তাহলে বাঁশির দৈর্ঘ্য পাওয়া যাবে। বসাই দাও, L1 = আচ্ছা, আমরা যেটা ভুল করে ফেলছি, আমাদের অঙ্কটা ভুল হয়েছে, হয় নাই আমাদের অঙ্কটা এই পর্যন্ত ঠিক আছে। এখানে যেটা ভুল করছি আমরা, ভালো করে একটু খেয়াল করে দেখো, 240 হার্টজ মৌলিক কম্পাঙ্ক বিশিষ্ট একটি খোলা বাঁশি তৈরি করতে হবে, আবদ্ধ বাঁশি না। এই দেখো, ভালো করে দেখো তো, এই জায়গাটা ভালো করে দেখো, খোলা বাঁশি তৈরি করতে হবে। তার মানে আমরা যে চিত্রটা আনছি এটা তো আবদ্ধ, এক মুখ খোলা এক মুখ বদ্ধ না। তাহলে আমাদের চিত্র হবে এইটা, এইটা চিত্র হবে না, ভুল করে ফেলছি, সরি। চিত্র হবে তোমার এইটা, আমি নিয়ে আসি এইটা, এইটা হবে চিত্রটা। দেখো সামান্য সতর্কতার কারণে আমরা ভুল করে ফেলছি। অঙ্ক করার সময় এর জন্য খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তার মানে আমাদের কি তৈরি করতে হবে? খোলা বাঁশি, মানে কোনো আটকানো থাকবে না, এই পাশে আর এই পাশে দুই পাশেই খোলা বাঁশি। আর দুই পাশে খোলার জন্য মূল সুরের চিত্রটা এরকম হবে। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো কি, আর কোনো প্রান্ত সংশোধনী কথা কিছু বলে নাই, কোনো প্রান্ত সংশোধনী নাই। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে এইটুকুর যে দৈর্ঘ্যটা, এই যে দৈর্ঘ্যটা, এখান থেকে এইটুকু দৈর্ঘ্যটা, এটা হচ্ছে বাঁশির দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার বাঁশির দৈর্ঘ্য এল। তাহলে আমরা লিখতে পারি L = 2 λ/4। একটা λ/4 আর একটা λ/4, তাহলে কত? 2 λ/4, তাই না? L = 2 λ/4। তাহলে বাঁশির দৈর্ঘ্য L = 2 λ/4, একটা λ/4 দুইটা λ/4। তাহলে আমরা তো বসাই দিই 2 × ল্যামডার মান কত? 1.375 আর 4। এখান থেকে তোমার একটা অ্যান্সার আসবে, অ্যান্সারটা হচ্ছে 0.68 মিটার, 0.68 মিটার, এটাই অ্যান্সার। দেখো সোজা অঙ্কই কিন্তু করলাম, কিন্তু একটু অসতর্কতার কারণে আমরা চিত্র কিন্তু ভুল দিয়ে অঙ্ক করতেছিলাম। আমাদের যদি বলতো যে এক মুখ আটকানো বাঁশি এক মুখ খোলা বাঁশি, তাহলে আমরা আগের চিত্র দিয়ে অঙ্ক করতাম। কিন্তু যেহেতু বলছে খোলা বাঁশি, তাহলে আমরা ধরতে হবে দুই পাশেই খোলা। একটা বাঁশি, বাঁশির এই পাশেও খোলা আছে, ওই পাশেও খোলা আছে। আমরা তাহলে পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা হচ্ছে এইটা, অঙ্কটা একটু পড়ো।
এক মুখ খোলা একটি নলের ভিতর আবদ্ধ বায়ুস্তম্ভকে 356 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট একটি সুরশলাকা দিয়ে শব্দায়িত করলে যদি অনুনাদ সংঘটিত হয় তবে ওই বায়ুস্তম্ভের ন্যূনতম দৈর্ঘ্য নির্ণয় করো। বায়ুতে শব্দের বেগ এত। এটা একটা সোজা অঙ্ক। এটা কি করার দরকার আছে কি? দেখো, এক মুখ খোলা একটি নলের ভিতর, তাহলে এক মুখ খোলার জন্য বায়ুস্তম্ভ এত কম একটি সুরশলাকা দিয়ে শব্দায়িত করলে যদি অনুনাদ সংঘটিত হয়। অনুনাদ কয়টা হয়েছে? অনুনাদ মানে সুর। সুর কয়টা হয়েছে? একটা সুরের কথাই বলছে নাকি উপসুরের কথা বলছে? তাহলে আমরা একটা ডিসিশন নেই, যদি অঙ্কে কখনো উপসুরের কথা না বলে তাহলে আমরা উপসুর ধরবো না, আর যদি কোনো কিছু না বলে ধরে নেব কি যে একটাই সুর হচ্ছে, তাহলে সুর বা অনুনাদ হচ্ছে। তাহলে আমাদের চিত্র হবে কোনটায়? যেটা চিত্র হবে তোমার এটা, মূল সুরের অঙ্ক করব আমরা। ঠিক আছে, চিত্র হয়েছে তোমার এটা। আচ্ছা, এখানে এই চিত্রের মধ্যে দেখো একটা প্রান্ত সংশোধনী আছে। এখানে আমাদের এই অঙ্কে কোনো প্রান্ত সংশোধনীর কথা কিছুই বলে নাই। বলছে কি দেখো, প্রান্ত সংশোধনীর কথা কিছু বলছে? তাহলে আমাদের এই অঙ্কে প্রান্ত সংশোধনী ধরতে হবে না। আচ্ছা, প্রান্ত সংশোধনের কথা বললে কীভাবে বলতে হয়? প্রান্ত সংশোধনী যদি থাকতো তাহলে অবশ্যই প্রান্ত সংশোধনীর মান এখানে দেওয়া থাকতো, অথবা এখানে ডি এর মান দেওয়া থাকতো। ডি মানে ব্যাস, নলের ব্যাস দেওয়া থাকতো, তাই না? তাহলে আমরা এখান থেকে স্পষ্ট লিখতে পারি এল ইজ ইকাল টু ল্যামডা ভাগ 4। এল ইজ ইকাল টু ল্যামডা ভাগ 4। আচ্ছা, আমাদের কি বের করতে হচ্ছে? ওই বায়ুস্তম্ভের সম্ভবত ন্যূনতম দৈর্ঘ্য কত, মানে এল এর মান চাইছে। এই যে বায়ুস্তম্ভ ভিতরে, নলের ভিতরে যে বাতাসের একটি স্তম্ভ আছে, এই বাতাসের স্তম্ভের দৈর্ঘ্য কত? তাহলে এল ইজ ইকাল টু ল্যামডা ভাগ 4। তাহলে আমরা এল বের করতে গেলে ল্যামডা লাগবে। ল্যামডা আমরা কোথা থেকে পাবো? দেখো, আমাদের কম্পাঙ্ক দেওয়া আছে, আবার বাতাসের শব্দের বেগ দেওয়া আছে, মানে এন দেওয়া আছে 356 হার্টজ, 56 হার্টজ, আর বি দেওয়া আছে কত? 340 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা ল্যামডা বের করতে পারবো না? ভি ইজ ইকাল টু এন ল্যামডার সূত্র দিয়ে। ল্যামডাটা কত আছে দেখি একটু। ভি ইজ ইকাল টু এন ল্যামডা, সুতরাং ল্যামডা ইজ ইকাল টু হবে ভি ভাগ এন। বি এর মান 340 ভাগ এন এর মান 356। এই অঙ্কটা বইয়ে দেখবা অন্য নিয়মে করা আছে, আমরা ওই নিয়মে করি নাই, আমরা নতুন নিয়ম অঙ্ক করতেছি। বইয়ে দেখো, আমাদের বইয়ে অঙ্কটা আছে কিন্তু অন্য নিয়মে করা আছে। তাহলে আমরা যেহেতু আমাদের নিয়মে করতেছি, তাহলে আমাদের একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে। বই কিন্তু আমরা বের করে নাই, অঙ্কটা করছে। এটা আসবে তোমার 0.955 এত মিটার, ল্যামডার মান এত। তাহলে এল ইজিক্যাল টু কত আসবে দেখো, ল্যামডা ভাগ 4। ল্যামডার মান কত? 0.955 ভাগ 4 ইজিক্যাল টু ভাগ 4, তোমার আসবে 0.238 মিটার। 0.238 মিটার, এটাই তোমার অ্যান্সার। আর বইয়ে দেখো সেন্টিমিটারে আছে, সেন্টিমিটারের অ্যান্সার হবে 23.8 সেন্টিমিটার অ্যান্সার। তুমি মিটারেও রাখতে পারো, সেন্টিমিটারেও রাখতে পারো। এইটা অঙ্কটা কিন্তু সোজা একটা অঙ্ক, কিন্তু এই অঙ্কটা করাই দেওয়ার উদ্দেশ্য হলো বইয়ের সাথে এটা মিলতেছে না। মানে বইয়ে অন্য নিয়মে করছে, আমি আমাদের নিয়মে, আমরা যে নিয়মে করতেছিলাম অঙ্ক, ওই নিয়মে করে দিলাম, এই জন্য ছোটো অঙ্কটা করাই দিলাম। আমরা এখন পরের অঙ্কে যাব। পরের অঙ্কটা হচ্ছে দেখতে এইটা, আমি অঙ্কটা একটু পড়ো। তাহলে আমরা অঙ্কটা পড়ি। অঙ্কটা পড়ে এখানে লেখা আছে দেখো, 261 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট একটি সুরশলাকে আঘাত করে, মানে কম্পাঙ্ক দেওয়া আছে, আমি ডাটাগুলো একটু লিখে ফেলি তাহলে আমাদের জন্য একটু ঝামেলাটা কমে যাবে। এখানে কত আছে? কম্পাঙ্ক দেওয়া আছে এন ইজ ইকাল টু 261 হার্টজ। কম্পাঙ্ক বিশিষ্ট একটি সুরশলাকাকে আঘাত করে একটি অনুনাদী নলের উন্মুক্ত প্রান্তের নিকট ধরায়। তার মানে একটা নল আছে, নলের উন্মুক্ত প্রান্তের নিকট ধরছে, তার মানে এক প্রান্ত যদি উন্মুক্ত হয় তাহলে অপর প্রান্ত নিশ্চয়ই আবদ্ধ আছে, তার মানে এক মুখ খোলা। যদি বলতো যে দুই প্রান্ত উন্মুক্ত, এটা বলে না, এই শব্দের অর্থ হচ্ছে নলের উন্মুক্ত প্রান্তের কাছে ধরছে, তাহলে অপর প্রান্তটা নিশ্চয় দুইটা প্রান্ত আছে, একটা উন্মুক্ত একটা আবদ্ধ। তার মানে আমাদের চিত্রটা হবে এইটা। আমি চিত্রটা একটু আঁকি। চিত্রটা হবে তোমার এইটা, চিত্রটা হবে তোমার এইটা। একটা নল আছে, নলের এক প্রান্ত উন্মুক্ত থাকবে, আরেক প্রান্ত থাকবে কি আবদ্ধ থাকবে।
আচ্ছা, সুশলাকে আঘাত করে একটি অনুনাদি নলের উন্মুক্ত প্রান্তের নিকট ধরায়, মানে এখানে একটা সুশলাকা ধরছি, আঘাত করছি, একটা শব্দ তৈরি হবে। ধরায় বাতাসে, মানে ভিতরে যে বাতাস আছে ওই বাতাসে 30 এবং 94 সেন্টিমিটার দৈর্ঘ্যে, মানে একটা হচ্ছে 30 সেন্টিমিটার দৈর্ঘ্যে আর একটা হচ্ছে 94 সেন্টিমিটার দৈর্ঘ্যে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় সুর পাওয়া গেল। অনুনাদ মানে সুর, প্রথম এবং দ্বিতীয় সুর পাওয়া, অনুনাদ একটা শব্দ তৈরি হইল। বায়ুতে শব্দের বেগ এবং প্রান্ত সংশোধনী বের করো। আচ্ছা, তাহলে আমি চিত্রের মধ্যে ডাটাগুলো বসাই, তার আগে আমি এটা আইকে দেখি কিরকম হয়। ঠিক এইরকম এখান থেকে একটা আসছে, এটা এগুলো প্রথম অনুনাদ, এটা প্রথম অনুনাদ। আবার এইখান থেকে এরকম আসলো, আইসে যেখানে মিলছে, এটা হচ্ছে দ্বিতীয় অনুনাদ, আর একটা হচ্ছে এইটা। তাহলে অনুনাদ কোথায় কোথায় হয়েছে বলো দেখি। অনুনাদ হয়েছে এখানে হয়েছে, আর এখানে হয়েছে একটা অনুনাদ। ঠিক এখানে হয় নাই, ঠিক এখানে হয় না, একটু উপরে হয়েছে। আমরা জানি যে অনুনাদ একটু উপরে হয়। কতটুকু উপরে হয়েছে? এই যতটুকু উপরে হয়েছে ততটুকু বলা হয় কি প্রান্ত সংশোধনী। এটার নাম কি? প্রান্ত সংশোধনী, এক্স। এই এক্স এর মান কিন্তু তোমার অঙ্কে বের করতে বলছে। প্রান্ত সংশোধনী কত, এক্স এর মান বের করতে। অনুনাদটা ঠিক এখানে হয় না, একটু উপরে হয়েছে। তাহলে প্রথম অনুনাদ হয়েছে কত সেন্টিমিটার দৈর্ঘ্যের ভিতরে, এটা আমি লিখে ফেলি। প্রথম অনুনাদটা হয়েছে তোমার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের ভিতরে। তাহলে প্রথম অনুনাদের জন্য এইটুকু হয়েছে প্রথম অনুনাদের জন্য ল্যামডা, আর দ্বিতীয় অনুনাদের জন্য এইটা হয়েছে তোমার দ্বিতীয় অনুনাদ। তো প্রথম অনুনাদ হয়েছে এখানে, দ্বিতীয় অনুনাদ হয়েছে এখানে। তো প্রথম অনুনাদ যদি হয়, একটা অনুনাদ যদি হয়, তার দৈর্ঘ্য হবে এইটুকু। আমি দেখাচ্ছি, এইটুকু হয়েছে তার দৈর্ঘ্য, এইটুকু হয়েছে তার দৈর্ঘ্য, এইটুকু দৈর্ঘ্য আমি ধরলাম L1 বা 30 সেন্টিমিটার। আর দ্বিতীয় অনুনাদের জন্য বাতাসের দৈর্ঘ্য কত হবে? এখান থেকে দৈর্ঘ্যটা হবে না, হবে একবার নিচ পর্যন্ত। মানে এই দ্বিতীয় অনুনাদ যে এখানে হয়েছে, এটা এখানে না মিললে কিন্তু হইতো না। তাহলে দ্বিতীয় অনুনাদের জন্য দৈর্ঘ্য হবে এখান থেকে এতটুকু, এই যে এখান থেকে টোটাল এতটুকু। এটুকু কত বলো? 94 সেন্টিমিটার। এটুকু হচ্ছে 94 সেন্টিমিটার। তাহলে প্রথম অনুনাদের জন্য দৈর্ঘ্য হয়েছে 30 সেন্টিমিটার, আর দ্বিতীয় অনুনাদের জন্য দৈর্ঘ্য হয়েছে কত? 94 সেন্টিমিটার। আচ্ছা, প্রথম অনুনাদের জন্য আমরা অঙ্ক শুরু করি। প্রথম অনুনাদের জন্য, প্রথম অনুনাদের জন্য আমরা তো একটু প্র্যাকটিস করে ফেলছি, এখন একটু সংক্ষেপে করে ফেলব। প্রথম অনুনাদের জন্য আমি লিখতে পারি যে 30 প্লাস এক্স ইজিক্যাল টু ল্যামডা ভাগ 4। লেখা যায় না এটা? 30 প্লাস এক্স ইজিক্যাল টু ল্যামডা ভাগ 4 প্রথম অনুনাদের জন্য। এই যে দৈর্ঘ্য হয়েছে 30 আর এই যে এক্স, তাহলে এই টোটাল ল্যামডা ভাগ 4। আর দ্বিতীয় অনুনাদের জন্য, দ্বিতীয় অনুনাদের জন্য, দ্বিতীয় অনুনাদের জন্য, অনুনাদের জন্য, দ্বিতীয় অনুনাদের জন্য কত হবে? 94 প্লাস এক্স ইজিক্যাল টু, এই দেখো এখান থেকে এটা 94 প্লাস এক্স ইজিক্যাল টু হবে তোমার কয়টা ল্যামডা ভাগ 4 হবে? এখানে একটা ল্যামডা ভাগ 4, এখানে একটা ল্যামডা ভাগ 4, এখানে একটা ল্যামডা ভাগ, তাহলে এখানে একটা ল্যামডা ভাগ 4, এখানে একটা ল্যামডা ভাগ 4, একটা ল্যামডা, তাহলে কত হবে? 3 ল্যামডা ভাগ 4। ঠিক আছে, আমরা এটার 1 নং সমীকরণ দিলাম, এটার দিলাম আমি 2 নম্বর সমীকরণ। এখন আমরা আগের অঙ্কগুলোতে কি করছি? ল্যামডার মান বসাই দিছি, ল্যামডার মান বসাই দিছি, আমাদের এগুলো চলে আসছে। কিন্তু এখানে ল্যামডার মান তো আমরা জানা নেই, শুধু কম্পাঙ্ক জানা আছে। যদি বাতাসের বেগ দেওয়া থাকতো তাহলে এই বি এবং এন দিয়ে আমরা একটা ল্যামডা বেগ ল্যামডা বসাই দিলে আমাদের প্রান্ত সংশোধনী চলে আসতো। কিন্তু এখানে এটা আসতেছে না। তাহলে আমরা কাজ করি, এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ থেকে আমরা 1 নং সমীকরণ বিয়োগ দিই। বিয়োগ দিলে এরকম আসবে, দেখো এটা একটা কৌশল সমাধান করার। একটা সমীকরণ একটা সমাধান। এখানে অজানা মান হচ্ছে 2টা, এক্স এবং ল্যামডা। এখানে কত? এক্স এবং ল্যামডা অজানা। তাহলে 2টা সমীকরণ সমাধান করলে 2টা অজানা মানের মান চলে আসবে। তাহলে আমরা এই 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বাদ দিই। 2 বা বিয়োগ 1, এটা যদি করি তাহলে এরকম আসবে 94 প্লাস এক্স মাইনাস 30 প্লাস এক্স ইজিক্যাল টু 3 ল্যামডা ভাগ 4 মাইনাস ল্যামডা ভাগ 4। এই যে এটা থেকে এটা বিয়োগ দিচ্ছে। তাহলে এখান থেকে দেখো 94 থেকে 30 বাদ দিলে কত থাকে? 94 মাইনাস 30
থাকে তোমার 64, তাহলে এখানে থাকবে বা যদি লিখি তো 64, আর এই এক্স আর এই এক্স কিন্তু কাটাকাটি চলে যাবে। 64 ইজিক্যাল টু থাকবে এখানে, 64 ইজিক্যাল টু থাকবে 2 ল্যামডা বা 4। সুতরাং এখান থেকে ল্যামডার মান চলে আসবে। ল্যামডার মান কত আসে দেখো, ল্যামডার মান আসবে 128 সেন্টিমিটার, 128 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, এই ল্যামডার মানটা যদি আমি যে কোনো একটা সমীকরণে বসায় দিই, যেখানে যদি বসায় দিই তাহলে কিন্তু আমাদের এক্সের মান চলে আসে। তো ল্যামডার মান যে কোনো একটা সমীকরণে বসায় দাও, এই যে 1 নং সমীকরণে বসায় দাও ল্যামডার মানটা। ল্যামডার মান যদি 1 নং সমীকরণে বসায় দেই তাহলে এক্সের মান চলে আসবে 2 সেন্টিমিটার। এটা করে দিলাম না, তুমি নিজে নিজে করবা। এক্সের মান কত আসবে 2 সেন্টিমিটার। তাহলে একটা অ্যান্সার হয়ে গেল। এই যে প্রান্ত সংশোধনী চাইছে না, এটা অ্যান্সার হয়ে গেছে। ল্যামডার মানটা যে কোনো একটা সমীকরণে বসায় দিছি, এক্সের মান চলে আসবে। এক্সের মান কত 2 সেন্টিমিটার। আরেকটা জিনিস চাইছে, শব্দের বেগ কত, বাতাসের শব্দের বেগ কত। বেগ বের করার জন্য আমাদের এন আছে, আমাদের ল্যামডা আছে। দেখো ল্যামডা আছে, কত দেওয়া আছে, ল্যামডা বের করছি আমরা 128 সেন্টিমিটার। তাহলে বেগ কত হবে, ভি ইজিক্যাল টু এন ল্যামডা। এখান থেকে বসাই দিলে বাতাসের বেগটাও চলে আসবে। বাতাসের বেগ আসবে তোমার 33,408 সেন্টিমিটার পার সেকেন্ড। 33,408 সেন্টিমিটার পার সেকেন্ড, এটাই অ্যান্সার। এটা একটা সোজা অঙ্ক। ঠিক আছে, আমরা পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্কটা হচ্ছে এইটা, একটু পড়ো। একটি 500 হার্স কম্পাঙ্ক বিশিষ্ট সুশলাকে কম্পমান অবস্থায় বন্ধনলের সম্পর্কে রেখে দেওয়া হলো গেল যে বায়ুস্তম্ভের 15 সেন্টিমিটার এবং 49 সেন্টিমিটার নলে অনুনাদ উৎপন্ন। বায়ুতে শব্দের বেগ কত। এর আগে যে অঙ্কটা করলাম ওই অঙ্ক আর এই অঙ্ক একই অঙ্ক, শুধুমাত্র মানটা একটু চেঞ্জ আছে, সুতরাং এটা করা দিলাম না। এই যে এই অঙ্ক আর এই অঙ্কটা একই অঙ্ক, এটা করাই দেওয়ার দরকার নাই। ঠিক আছে, আমরা তাহলে পরের অঙ্ক চলে যাই। অঙ্কটা একটু পড়ো। 256 হার্স কম্পাঙ্ক বিশিষ্ট একটি সুশলাকে আঘাত করে 3.8 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি অনুনাদী নলের উন্মুক্ত প্রান্তের নিকটে ধরায় বাতাসে 31 সেন্টিমিটার দৈর্ঘ্যে প্রথম অনুনাদ পাওয়া গেল। বায়ুতে শব্দের বেগ বের করো, নলে বায়ুস্তম্ভের দৈর্ঘ্য করলে দ্বিতীয় অনুনাদ পাওয়া যাবে। আচ্ছা, এই অঙ্কটা আমরা করাবো না, কারণ হচ্ছে আমরা যে অঙ্কটা আগে করলাম একটু আগে, ওই অঙ্ক আর এই অঙ্ক হুবহু একরকম না হলেও এটাও সোজা অঙ্ক। ঠিক আছে, এটাও সোজা অঙ্ক। মোট কথা হয়েছে, আমরা এর আগে যে অঙ্কে এই যে এই 94 সেন্টিমিটার দেওয়া ছিল, প্রথম অনুনাদের জন্য 30 দেওয়া ছিল, আর দ্বিতীয় অনুনাদের জন্য কত ছিল 94 দেওয়া ছিল। এখন আমরা যে অঙ্কটা করতেছি এই অঙ্কে করছি কি, ওই যে দ্বিতীয় অনুনাদের জন্য, এই যে দেখো দ্বিতীয় অনুনাদের জন্য দৈর্ঘ্য কত এটা চাইছে, মানে ওখানে যেটা 94 দেওয়া ছিল এটা বের করতে বলছে। তোমরা একটু চেষ্টা করলে এটা পারবা। ঠিক আছে, এটাও করাই দিলাম না আমি। তাহলে পরের অঙ্ক চলে যায়। আচ্ছা, পরের অঙ্কটা যেটা আছে এটা করাই দিতে হবে, কারণ গুরুত্বপূর্ণ অঙ্কগুলোই করাচ্ছি। যেটা তুমি নিজে নিজে পারবা ওই অঙ্কগুলো করাই দেওয়া, সময় নষ্ট করা কিংবা মেগাবাইট নষ্ট করার কোনো দরকারই নাই। তো পরের অঙ্কটা দেখো। এই অঙ্কটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেকেই পারে না এটা, কিন্তু আমি বোঝাই দিব, তুমি নিজেই পারবা। এখন দেখি অঙ্কটা করি। একটি 2 মুখ খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক 300 হার্টজ। যে লাইনটা পড়ছি এই লাইনের জন্য আমরা চিত্র নিয়ে আসি। 2 মুখ খোলা নল, তাই না? 2 মুখ খোলা নলের মূল সুর, তো চিত্রটা হয়েছে এটা। প্রথমে যে চিত্রটা ছিল এটা দেখো, এই যেটা, এই যেটা আমি কপি করে নিয়ে যাই এটা এখানে। একটি 2 মুখ খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক হচ্ছে 300 হার্টজ। এই যে এই চিত্রটা, এটা মূল সুর না, 2 মুখ খোলা নলের জন্য মূল সুর। এই মূল সুরের যে কম্পাঙ্ক দেওয়া আছে এই কম্পাঙ্কটা আমি লিখে ফেলি। এইটার কম্পাঙ্ক কিন্তু এটা দেওয়া আছে তোমার n = 300 হার্টজ। এই প্রথম লাইনের কাজ শেষ। আমাদের প্রথম লাইনে যেটা বলছি আমরা চিত্র এঁকে ফেলছি। একটি 2 মুখ খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক 300 হার্টজ। এই নলের প্রথম উপসুরের কম্পাঙ্ক, এই যে এই নলের যে প্রথম উপসুরের কম্পাঙ্ক এটা না, কিন্তু এই নলের যে প্রথম উপসুরের কম্পাঙ্ক একটি এক মুখ খোলা বন্ধ নলের প্রথম উপসুরের কম্পাঙ্কের সমান। এখানে পেজটা আছে, মানে যে নলটা 2 মুখ খোলা একটা নল আছে এটার কম্পাঙ্ক কিন্তু মূল সুরেরটা 300।
কিন্তু এই 300-র কথা কিন্তু বলে নাই, বলছে এই নলেরই যে একটা প্রথম উপসুর আছে, ওই প্রথম উপসুরের কম্পাঙ্ক এইটা না, কিন্তু এইটার প্রথম উপসুরের যে কম্পাঙ্ক একটি একমুখ বন্ধনলের কম্পাঙ্কের প্রথম উপসুরের কম্পাঙ্কের সমান। নল দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। বায়ুতে শব্দের বেগ 1140 ফিট পার সেকেন্ড। আচ্ছা, এটা অঙ্কটা আমি একটানে করে ফেললেই তোমরা বুঝবে না, আমি একটু ধাপে ধাপে করব তোমাদের বোঝানোর জন্য। তাহলে আমি প্রথম লাইনের জন্য চিত্রটা এটা ঠিক আছে নাকি এটা তোমরা একটু ভালো করে ক্লিয়ার হয়ে বুঝো। যে প্রথম লাইনে বলছে একটি 2 মুখ খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক 300 হার্টজ। অঙ্কটা খুবই সংক্ষেপে করে ফেলানো যাবে, কিন্তু আমি অঙ্কের ভাষাটা ঠিক যেভাবে আছে ঠিক ওইভাবে আমি অগ্রসর হচ্ছি। এটা কোন কম্পাঙ্ক দেওয়া আছে বলো দেখি? মূল সুরের কম্পাঙ্ক। তাহলে আমি মূল সুরের জন্য লিখে ফেলি 2 মুখ খোলা মূল সুরের জন্য। এটা কিন্তু এখানে কিন্তু তোমার নল কিন্তু দুইটা, একটা হচ্ছে 2 মুখ খোলা আর একটা হচ্ছে 1 মুখ খোলা। আমি 2 মুখ খোলার জন্য করতেছি, আমি লিখে ফেলি দেখো 2 মুখ খোলা, 2 মুখ খোলা, 2 মুখ খোলা মূল সুরের জন্য। 2 মুখ খোলা কার জন্য? মূল সুরের জন্য। চিত্রটা হয়েছে এইটা, 2 মুখ খোলা মূল সুরের জন্য চিত্রটা হয়েছে এইটা। ঠিক আছে, আমি একটা ভাগ ভাগ করে দিই। অঙ্কটা কিন্তু আমরা যেটা বের করব এখন এগুলো কিন্তু কাজে লাগবে না, কিন্তু আমরা বের করতেছি আর কি। তো 2 মুখ খোলার জন্য মূল সুরের কম্পাঙ্ক দেওয়া আছে কত? 300 হার্টজ। আচ্ছা, এই যে 2 মুখ খোলা কিংবা 1 মুখ খোলা যে নলগুলো আছে কোথায় আছে? বাতাসে আছে, কিন্তু কম্পাঙ্ক কিন্তু ভিন্ন ভিন্ন। 2 মুখ খোলা নলের কম্পাঙ্ক একরকম, মূল সুরের কম্পাঙ্ক একরকম, 2 মুখ খোলা উপসুরের কম্পাঙ্ক একরকম হবে, 1 মুখ আটকানো ওইটার উপসুরের কম্পাঙ্ক একরকম হবে, কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন হবে, কিন্তু সমস্ত জিনিসটা কোথায় আছে? বায়ু মাধ্যমে আছে। আমরা জানি কোনো মাধ্যম যদি চেঞ্জ না হয় তাহলে শব্দের বেগ চেঞ্জ হবে না। তাহলে আমাদের সমস্ত ক্ষেত্রে 1 মুখ খোলা, 2 মুখ খোলা, উপসুর, মূল সুর যত কিছুই বলো, সব ক্ষেত্রে বায়ুর বেগ কত থাকবে? 1140 ফিট। তাহলে এখানে কম্পাঙ্ক দেওয়া আছে 300 হার্টজ। বলো দেখি বেগ কত? এখানে বেগটা কত হবে? বেগ হবে 1140 ফিট পার সেকেন্ড। নাকি বেগ অন্যটা হবে? বেগ সব ক্ষেত্রে 1140 হবে। এইটার জন্য যে বেগ হবে, উপসুরের জন্য সেই বেগ হবে, 1 মুখ খোলা উপসুরের জন্য বেগ ওই 1140ই হবে। তাহলে এখান থেকে আমি এন জানি, ভি জানি, এখান থেকে ল্যামডা বের করে ফেলা যাবে না? ল্যামডাটা বের করে দেখি কত আসে। আমরা কিন্তু 2 মুখ খোলার মূল সুরের জন্য অঙ্ক করতেছি, তাহলে ল্যামডা ইজিক্যাল টু হবে বি ইজিক্যাল টু এন ল্যামডা। বি ইজিক্যাল টু এন ল্যামডা। আচ্ছা, তাহলে আমরা মান বসাই দিই। বি এর মান বসালাম 1140 ইজিক্যাল টু এন এর মান কত? 300 ইন্টু ল্যামডা। ল্যামডার মান আমরা বের করবো এখান থেকে। ল্যামডা কত আসে দেখো, ল্যামডা ইজিক্যাল টু আসবে কত আসে দেখো। আমি আবার বলতেছি, অঙ্ক আমরা যেভাবে করতেছি এর সাথে সহজে অঙ্ক করে ফেলানো যাবে, কিন্তু আমরা একটু অঙ্কটা একটু ঘোরায় পেঁচায় করতেছি। এখানে ল্যামডার মান আসে তোমার, বইয়ের সাথে মিলবে না, ল্যামডার মান আসবে 3.8 সেন্টিমিটার মনে হয়, না ফিট, 3.8 ফিট ল্যামডার মান আসছে এইটা। ঠিক আছে, ল্যামডার মান আসছে এইটা। আমরা বইয়ের মধ্যে অঙ্ক ল্যামডার মান 3.8 বের করছে। আচ্ছা, এখন বলো তো দেখি এখানে কি কোনো প্রান্ত সংশোধনীর কথা কিছু বলছে? বলে নাই, তাহলে প্রান্ত সংশোধনী আমরা ধরবো না। এখন এই যে 2 মুখ খোলা যেটা আছে, এই নলের দৈর্ঘ্য কত বের করতে পারবা? এই যে এখান থেকে এটুকু দৈর্ঘ্য কত হবে? এটা দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হয়েছে এল। এল ইজিক্যাল টু, আমরা এল এর মান যদি বের করি, এল ইজিক্যাল টু হবে 2 ল্যামডা বা কত? 4। এল এর মান তাই আসবে না? এল ইজিক্যাল টু 2 ল্যামডা বা 4। তাহলে এখানে আমি ল্যামডার মান যদি বসাই দিই, বসাই দিলে 2 ইন্টু 3.8 বা কত? 4। এইটা কত আসে দেখো,
2 ইন্টু 3.8 ভাগ হয়েছে 4। এইটার দৈর্ঘ্য আসবে তোমার 1.9 ফিট। 1.9 ফিট। তো আমরা প্রথম লাইনে এই যে যতটুকু আছে, এই যে প্রথম একটি দুই মুখ খোলা নলের মূল শুরুর কম্পাঙ্ক এইটা দিয়া, আর এই শব্দের বেগ তো সব জায়গায় একই হবে, এইটা দিয়া আমরা এই প্রথম লাইনের অঙ্কটুকু আমরা করে ফেলছি। এখানে যে সব জিনিসের মান বের করছি, মানটা বের করছি, দেখো ল্যামডা বের করছি, তারপরে এই যে এটার দৈর্ঘ্য বের করছি, তাই না? আচ্ছা, এগুলা সবই কাজে লাগবে এরকম কথা নেই, কিন্তু আমি বের করা যাচ্ছে বের করে রাখছি। এখন দ্বিতীয় সূত্রে আসো। এই নলের মানে যেই নলের মানে কোন নলের 1.9 ফিট লম্বা নলের, আমরা এখন বলতে পারি যে 1.9 ফিট লম্বা নলের প্রথম উপসর্গের কম্পাঙ্ক কোন নলের, এইটার না, কিন্তু এই কম্পাঙ্ক না, 300 কম্পাঙ্ক না, বলছে এই নলেরই উপসর্গের কম্পাঙ্ক বের করতে হবে। ওই কম্পাঙ্কটা হবে এক মুখ বন্ধ নলের কম্পাঙ্কের সমান। তাহলে আমরা দেখি এই নলের একটা উপসুর হবে, এই উপসুরের কম্পাঙ্কটা আমরা বের করি। তাহলে এই সেম পরিমাণ লম্বা একটা নল নিই আমরা। আমি একটু বিরতি যাই, আমি চিত্রটা এঁকে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, আমি মোটামুটি একটা চিত্র আঁকছি বোঝানোর জন্য। যে বলছে যে এই নলের, এই যে নলটা ছিল, এই নলের লম্বা কতটুকু ছিল? 1.9 ফিট। এই নলের একটা উপসুর হবে। উপসুরের চিত্রটা হচ্ছে দেখতে এরকম। এই নলের ভিতরে উপসুর তৈরি করছে। উপসুর তৈরি করেছে এরকম একটা দিছি, আবার এরকম আসছে, এরকম আসছে, আবার এরকম মিলছে। তাহলে এই নলের দৈর্ঘ্য হচ্ছে 1.9। আর উপসুর যখন তৈরি করছি তখন এইটা কিন্তু ভিতরের ল্যামডাগুলো সব চেঞ্জ হয়ে গেছে। মানে এখানে একটা ছোট জায়গার মধ্যে ছিল কত? 2টা ল্যামডা ভাগ 4 ছিল। এখন এই ছোট জায়গার ভিতরে 4টা ল্যামডা ভাগ 4। 4টা ল্যামডা ভাগ 4 না? তার মানে এখানকার ল্যামডা আর এখানকার ল্যামডা এক না। আর এখানে কম্পাঙ্ক ছিল 300, এখানে কম্পাঙ্ক তো 300 হবে না। তাহলে আমরা এখন দেখি এই এখানকার ল্যামডা কত। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে আমি স্পষ্ট লিখতে পারি, এই উপসুরের ক্ষেত্রে 1.9 ইজিক্যাল টু, যেহেতু প্রান্ত সংশোধনী নাই, ইজিক্যাল টু হবে 4 ল্যামডা ভাগ 4। 4 ল্যামডা ভাগ 4। ঠিক আছে? তাহলে এখান থেকে ল্যামডা ইজিক্যাল টু আসবে, ক্যালকুলেশন করে দেখো, ল্যামডা ইজিক্যাল টু আসবে 1.9 ফিট। এখানে ল্যামডা ইজিক্যাল টু আসবে 1.9 ফিট। আচ্ছা, এই ক্ষেত্রে বাতাসে বেগ কত হবে বলো দেখি? ওই আগেরটাই 1140 ফিট। তাহলে এখানে বেগ ইজিক্যাল টু আমরা লিখতে পারি, বেগ ইজিক্যাল টু 1140 ফিট। এখন এই ভি এবং ল্যামডা দ্বারা আমরা একটা এন বের করতে পারি না? তাহলে আমরা লিখতে পারি ভি ইজিক্যাল টু এন ল্যামডা। তাহলে এন ইজিক্যাল টু হবে ভি ভাগ ল্যামডা। ভি ভাগ ল্যামডা, ভি এর মান কত? 1140, আর ল্যামডার মান কত? 1.9। দেখো তো কত আসে? 1140 ভাগ 1.9, তাহলে আসবে 600 হার্টস। তার মানে এখানকার এন ইজিক্যাল হবে 600 হার্টস। আমি বলতেছি অঙ্কটা কিন্তু আমরা যা করতেছি এত কিছু করার দরকার নাই, কিন্তু আমরা জাস্ট অঙ্কটা বুঝতেছি, যার কারণে যে সমস্ত মান বের করার দরকার বের করে ফেলতেছি। তাহলে এখানে দেখো একই নল দৈর্ঘ্য এখানেও কিন্তু 1.9 ফিট। এইখানে যদি কম্পাঙ্ক 300 হয় মূল শরীরের জন্য, আর এখানে 1.9-এর জন্য কম্পাঙ্ক কিন্তু 600। ঠিক আছে? এখানে কম্পাঙ্ক কিন্তু 600। এখন এই লাইনটি একটু আবার পরে দেখি। এই নলের মানে এই নলের প্রথম উপসর্গের কম্পাঙ্ক মানে 600। প্রথম উপসর্গের কম্পাঙ্ক বের করে ফেলছিলাম না, এই যে 600। এই নলের প্রথম উপসর্গের কম্পাঙ্ক একটি এক মুখ বন্ধ নলের প্রথম উপসর্গের কম্পাঙ্ক সমান। তার মানে এক মুখ বন্ধ একটা নলের উপসর্গ আছে, ওইটার কম্পাঙ্ক হবে 600। এটাই বলছে। মানে এখানে যে কম্পাঙ্কটা আমরা পাইলাম, এই নলের যে একটা উপসর্গের কম্পাঙ্ক পাইছি 600, এইটা কার সমান হবে? এক মুখ বন্ধ নলের প্রথম উপসর্গের কম্পাঙ্কের সমান। তাহলে আমরা এখানে এক মুখ বন্ধ নলের একটা চিত্র আঁকি। এখানে আমি চিত্রটা নিয়ে আসি, একটু বিরতি নিয়ে। দেখো আমরা আরেকটা চিত্র নিয়ে আসছি। এটা হচ্ছে এক মুখ বন্ধ নলের উপসর্গ চিত্র। এক মুখ বন্ধ নলের উপসর্গ চিত্র, মূল শূন্য না কিন্তু। তাহলে এই এক মুখ বন্ধ নলের উপসর্গের কম্পাঙ্ক কত? এটা কম্পাঙ্ক কত বলো দেখি? এখানে কম্পাঙ্ক ইজিক্যাল টু 600। এইটার কথাই অঙ্কে এত পেঁচায় টেঁচায় বলছে।
আবার বলি, দেখো এই নলের মানে এই নলের প্রথম উপসূরের যে কম্পাঙ্ক মান যেটা বের করছি আমরা, এই যে 600, এইটা কার সমান হবে? একটি একমুখ বন্ধ নলের প্রথম উপসূরের কম্পাঙ্ক সমান। ঠিক আছে, নল দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে এখানকার কম্পাঙ্ক ইজিক্যাল টু 600। বলো দিকে এখানে বেগ কত? ভি ইজিক্যাল টু কত হবে? এখানের জন্য বেগ ওই 1140ই হবে, কিন্তু যেহেতু বাতাসে বেগ সব জায়গায় সমান 1140 ফিট পার সেকেন্ড। আচ্ছা, আর এখানে এই যে দৈর্ঘ্যটা, এখানে যে দৈর্ঘ্যটা আর এখানে যে দৈর্ঘ্যটা, এই সবগুলো দৈর্ঘ্যই হবে, এইটা হবে λ/4, এইটা হবে λ/4, আর এইটা হবে কত? λ/4। আর এই যে একমুখ বন্ধনের দৈর্ঘ্যটা হচ্ছে তোমার এইটা, এই দেখো এই যে এইটা দৈর্ঘ্যটা হচ্ছে এইটা, মনে করি দৈর্ঘ্যটা হচ্ছে L2। এই L2 সমান কত, এটা বের করতে বলছে। দৈর্ঘ্য নির্ণয় করো, এই দৈর্ঘ্য নির্ণয় করো। দৈর্ঘ্য কিন্তু দুইটা চাইছে, নল দুটির দৈর্ঘ্য নির্ণয় করে। একটা দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেছি, দেখো এই L সমান পেয়ে গেছি কিন্তু আমরা, এই যে L সমান এইটা। এই প্রথম নল, এটা হচ্ছে 2 মুখ খোলা নল, আর এটা হচ্ছে 1 মুখ খোলা নল। এই নলের দৈর্ঘ্য, এটা কিন্তু একটা অ্যান্সার, এই যে 1.9 ফিট। নল দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, নল দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে এখন আমরা এই একটা অ্যান্সার পেয়ে গেছি, আর একটা এই নলের দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে এই নলের জন্য কম্পাঙ্ক কত বলো দেখি? 600। আর এই নলের জন্য ভি কত? 1140। তাহলে আমরা এই এন এবং এই ভি দ্বারা একটা ল্যামডা পাবো না? এই ল্যামডাটা বের করতে পারবো না? ভি ইজিক্যাল টু এন ল্যামডা, ভি ইজিক্যাল টু এন ল্যামডা। তাহলে ল্যামডা ইজিক্যাল টু কত হবে? ভি ভাগ এন। ভি এর মান কত? 1140। আর এন এর মান কত? 600। এখান থেকে তখন ল্যামডা চলে আসছে 1140 ভাগ 600। 1140 ভাগ কত? 600 সমান সমান আসছে তোমার 1.9। ল্যামডা ইজিক্যাল টু 1.9 ফিট। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য কত হবে? L2 ইজিক্যাল টু কত হবে? L2 ইজিক্যাল টু হবে তোমার 3 ল্যামডা ভাগ 4। এই দেখো, এই L2 মানে একটা ল্যামডা ভাগ 4, দুইটা ল্যামডা ভাগ 4, 3 ল্যামডা ভাগ 4। তাহলে 3 ল্যামডা ভাগ 4, তাহলে কত? 3 ইন্টু 1.9 ভাগ 4 ইজিক্যাল টু কত? দেখো আছে 3 ইন্টু 1.9 ভাগ কত? 4 সমান সমান আসছে 1.425। 1.425 ফিট, 1.425 ফিট, এটা একটা অ্যান্সার। আচ্ছা, অঙ্কটা কিন্তু সংক্ষেপে করে ফেলতে পারতাম, বই দেখো সংক্ষেপে করা আছে, কিন্তু এই সংক্ষেপে করতে যে তুমি কিন্তু বুঝতা না অঙ্কটা আসলে কি, আসলে ঘটনাটা, ভিতরের ঘটনাটা কি কি বলছে তারা। কিন্তু আমি যেভাবে করাইলাম অঙ্কটা, তোমার কাজ হচ্ছে এই অঙ্কটা তুমি 2-3 বার করে রিপিট করো। আমি যেটা করাইলাম এটা ভেঙে 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 করাইছি। এই অঙ্কটা তুমি আমার এই ক্লাসটায়, মানে এই অঙ্কটায় শুধু 2-3 বার করে রিপিট করো। তুমি রিপিট করলে এখানে অনেক কিছু তুমি শিখতে পারবা, তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? মুখস্থ হবে না, সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আমি প্রথমবার বোঝাইছি, বোঝা নাই হয়তো, দ্বিতীয়বার আবার টাইনা দেখো ভিডিওটা, তুমি নিজেই ক্লিয়ার হয়ে যাবে। এটা অনেকটা জটিল অঙ্ক, অনেক একটা জটিল অঙ্ক, কিন্তু তুমি যখন একবার বুঝতে পারবা তখন তোমার কাছে এই অঙ্কটাই সহজ মনে হবে। ঠিক আছে, আর বেসিক ক্লিয়ার করার জন্য, এই চ্যাপ্টারের বেসিক ক্লিয়ার করার জন্য তুমি এই অঙ্কটা 2-3 বার করে পড়ো, আমার ভিডিও ক্লাসটা 2-3 বার করে পড়ো। ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্ক চলে যাই। আমরা এই অঙ্কটা এখন করব, অঙ্কটা একটু পড়ো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ প্রতি সেকেন্ডে 332 মিটার। তার মানে 0 ডিগ্রিতে বেগ দেওয়া আছে, এখানে আমি ডাটা গিভেনটা লিখে ফেলি, তাহলে তোমার একটু চট করে মাথায় ধরে যাবে যে আসলে কোন সূত্র ইউজ করতে হবে। এখানে V0 ইজিক্যালটা দেওয়া আছে 332 মিটার পার সেকেন্ড। বলতো V0 কি? এই সূত্রের কথা মনে আছে তোমাদের? আমি লিখি, দেখো VT ইজিক্যাল টু V0 রুট ওভার 1 প্লাস আলফা টি। ওখানকার যে V0 আমরা আগের ক্লাসে করছি, ওই V0 দেওয়া আছে। আচ্ছা, কম্পাঙ্ক দেওয়া আছে 256 হার্টস। আমরা কম্পাঙ্কটা ডাটা এখানে লিখে আলাদা লিখলাম, n ইজিক্যাল টু 256 হার্টস। 256 হার্টস কম্পাঙ্কের সুরেলিকাটার সাথে মূল সুর করতে গেলে
মূল সুর হইতে হবে, দুই মুখ খোলা নলের বায়ুস্তম্ভের সর্বনিম্ন দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, তার মানে দুই মুখ খোলা নলের মূল সুর বানাইতে হবে এবং কম্পাঙ্কের একটি সুরেলি কাটার সাথে মূল সুর হতে হলে দুই মুখ খোলা নলের বায়ুস্তম্ভের সর্বনিম্ন দৈর্ঘ্য কত হবে। আমি একটু বিরতি দিয়ে চিত্রটা নিয়ে আসি। এখানে দেখো, এই যে দুই মুখ খোলা নল, এইটা মুখ খোলা নল, এই দুই মুখ খোলা নলের কম্পাঙ্ক দেওয়া আছে 256 হার্জ। সহজ ভাষায় বলে দিলাম আমি এখানে 256 হার্জ। এই দুই মুখ খোলা নলের দৈর্ঘ্যটা বের করতে বলছে, এই যে দৈর্ঘ্যটা এটা বের করতে বলছে, এই দৈর্ঘ্যটা ধরলাম আমি এল, এল ইজিক্যাল টু হোয়াট, এটা বের করতে বলছে। ঠিক আছে, তার মানে এন দেওয়া আছে, আমরা যদি কোনোভাবে ভি দেওয়া থাকতো, ভি দেওয়া থাকলে ভি ইজিক্যাল টু এন ল্যামডা পেয়ে যেতাম, তাহলে এল ইজিক্যাল টু এটা লিখে ফেলতাম, এল ইজিক্যাল টু কত হবে 2 ল্যামডা বাই 4। তাহলে আমরা এল এর মান বের করতে গেলে ল্যামডা লাগবে, ল্যামডা বের করতে গেলে কি এন আছে আর ভি লাগবে। ভি একটা দেওয়া আছে, কিন্তু এই ভিটা দেওয়া আছে 0 ডিগ্রিতে, 0 ডিগ্রি ভিতে আমার কাজে লাগলে হবে না, আমাদের টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রিতে কত ভি আছে এটা বের করে নিতে হবে। তাহলে এই সূত্র দিয়ে তাহলে আমরা এখানে অঙ্ক করতে পারতেছি না, আমাদের ভি নাই, ভি একটা আছে কিন্তু ওই ভিটা তো এখানে কাজে লাগবে না, কারণ ওই ভিটা কত ডিগ্রির ভি, 0 ডিগ্রির ভি। তাহলে আমাদের 50 ডিগ্রি সেন্টিগ্রেড তো আমাদের ভি কত এটা বের করে নিতে হবে, তারপরে এখানে অঙ্ক করলে অঙ্ক হয়ে যাবে। তাহলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তো আমরা ভি বের করার জন্য ভিটি ইজিক্যাল টু ভি0 রুট ওভার 1 প্লাস আলফা টি। আচ্ছা, তাহলে এখানে বসাই দাও, ভি0 মান কত 332 রুট ওভার 1 প্লাস আলফার মান অঙ্কে দেওয়া নাই, তাহলে 1/273, আর টি মানে কত 50। এখানে ক্যালকুলেশন করলে একটা ভিটি চলে আসবে, ভিটির মান আসবে 361.13, 361.13 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে আমরা এন দেওয়া আছে আর ভি দেওয়া আছে কত 361.13 মিটার পার সেকেন্ড। এই যে এন এবং ভি দিয়ে একটা ল্যামডা বাই করবা, ওই ল্যামডাটা এখানে বসাই দিলে এল এর মান চলে আসবে। ভি এবং এন দ্বারা একটা ল্যামডা তৈরি করতে হবে, ওই ল্যামডাটা এখানে বসাই দিলে একটা অ্যান্সার চলে আসবে। করা দেওয়ার দরকার আছে কি, নিজে নিজেই পারবা। এখন আমরা পরের অঙ্ক চলে যাই। এই অঙ্কটা একটু দেখো, একটি সুশলাকা কোনো অনুনাদি নলে 16 সেন্টিমিটার দীর্ঘ বায়ুস্তম্ভের সাথে অনুনাদ সৃষ্টি করে। বায়ুস্তম্ভের দৈর্ঘ্য যখন 50.4 সেন্টিমিটার তখন ষোলশালে 15 অনুনাদ সৃষ্টি করে। অনুনাদি নলের ব্যাস নির্ণয় করো। এই অঙ্কটা আমরা দুইটা অঙ্ক এর আগে দেখে আসছি, যে ওই যে 94 সেন্টিমিটার দৈর্ঘ্য একটা, 30 সেন্টিমিটার দৈর্ঘ্য একটা অঙ্ক আজকের ক্লাসেই করলাম, কিন্তু ওই অঙ্কটা আর এই অঙ্কটা হুবহু একই, কিন্তু ওখানে হয়তো অন্য জিনিস চাইছে, এখানে চাইছে ব্যাস চাইছে। আমরা ব্যাসটা কীভাবে বের করবো, এক্স এর মান বের করবো, প্রান্ত সংশোধনী বের করবো। এখান থেকে প্রান্ত সংশোধনী বের করার পরে আমি অঙ্কটা করাই দেবো না, কিন্তু এক্স এর মান বের করবো। এক্স এর মান মনে করো একটা মান আসছে, মনে করো 30 সেন্টিমিটার, তাহলে এক্স এর বদলে আমরা কি লিখবো 0.3 ডি ইজিক্যাল টু 30 সেন্টিমিটার। এখান থেকে ডি এর মান তুমি বের করতে পারবে না। তার মানে এই অঙ্কে আগের অঙ্কের মতোই শুধুমাত্র প্রান্ত সংশোধনীটা বের করবা, প্রান্ত সংশোধনী বের করার পরে এই প্রান্ত সংশোধনী এক্স ইজিক্যাল টু লাগবে 0.3 ডি, এখান থেকে ডি এর মান চলে আসবে। করাই দেওয়ার কোনো দরকার নাই, আমরা পরের অঙ্ক চলে যাই। লাস্ট অঙ্ক আজকের ক্লাসের জন্য, শেষ অঙ্ক এটা। অঙ্কটা একটু বড়। এক প্রান্ত বন্ধ একটি নলের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। নলের মধ্যকার বায়ুতে যদি শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড হয়, তাহলে মৌলিক কম্পাঙ্ক, প্রথম উপসূরের কম্পাঙ্ক বাইর করো। এটা একটু পরে নেই, দ্বিভাগে মৌলিক কম্পাঙ্ক কেন পরিবর্তন হয় এটা পরে আলোচনা করি। এই অঙ্কটা ভর্তি পরীক্ষা আসছে, ডুয়েটে আসছে। ভর্তি পরীক্ষা যেহেতু আসছে তাহলে অঙ্কটা একটু করি। হ্যাঁ, বলছে কি এক প্রান্ত বন্ধ একটি নলের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তার মানে এক প্রান্ত বন্ধ একটা নল আঁকি। অঙ্ক কিন্তু সহজ এটা, কিন্তু যেহেতু ভর্তি পরীক্ষা আসছে এই জন্য আমরা একটা অঙ্কটা করতেছি, অন্য কোনো কারণ না। এখানে এক প্রান্ত বন্ধ একটা নল, এক প্রান্ত খোলা, এই নলের দৈর্ঘ্য হয়েছে তোমার 10 সেন্টিমিটার। এই যে এখান থেকে এটুকুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এল, এই দৈর্ঘ্যটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, এল ইজিক্যাল টু 10 সেন্টিমিটার।
নলের মধ্যকার বায়ুতে যদি বেগ 340 হয়, আচ্ছা এটা বেগ দেওয়া আছে ভি ইজিক্যাল টু 340, আলাদা লিখে ফেলি। এটা যে কোনো ক্ষেত্রে বেগ বি, উপসুরের ক্ষেত্রে, মূল সুরের ক্ষেত্রে, সব সুরের ক্ষেত্রে বেগ বি ইজিক্যাল টু কত হবে? 340 মিটার পার সেকেন্ড হয়। তাহলে মৌলিক কম্পাঙ্ক বাহির করো আর প্রথম উপসুরের কম্পাঙ্ক বাহির করো। তো প্রথমে আমরা এই চিত্র দিয়ে আমরা একটা মূল কম্পাঙ্ক চিত্র আঁকি। আমি একটা কপি করে নেই। তার মানে এখানে যে পাইপটা আছে, এই পাইপটার মধ্যে একটা মূল কম্পাঙ্ক মানে মূল সুরের একটা চিত্র আঁকি। মূল সুরটা দেখতে এরকম হবে। এই যে মূল সুরটা দেখতে এরকম, এই যে এরকম আয়সা, এইরকম আয়সা, এই যে এরকম আসছে। ঠিক আছে? এখানে কোনো প্রান্ত সংশোধনীর কথা বলে নাই। সুতরাং আমরা বলতে পারি যে এখান থেকে যে এইটুকুর দৈর্ঘ্য, এটা মূল সুরের জন্য, এইটা হয়েছে তোমার λ/4। আর এইটার কম্পাঙ্ক মানে n1 ইজিক্যাল টু হোয়াট, এটা চাইছে তোমার কাছে। ক নাম্বারে দেখো, এ নাম্বারে মৌলিক কম্পাঙ্ক কত, মানে এই যে মূল সুরের কম্পাঙ্ক কত, মানে ওই নলের মাধ্যমে একটা মূল সুর তৈরি করছি, এখানকার কম্পাঙ্ক কত। আর দ্বিতীয় অঙ্কে বলছে প্রথম উপসুরের কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে একটা প্রথম উপসুরের জন্য চিত্র আঁকি। এটা হচ্ছে মূল কম্পাঙ্কের জন্য, আর এটা হচ্ছে প্রথম উপসুরের জন্য চিত্র হবে দেখতে এরকমের। এই দেখো, প্রথম উপসুরের জন্য চিত্র হবে এরকম আসবে, এরকম আসবে, তারপরে এখানে এসে মিলবে। এটা প্রথম উপসুরের জন্য চিত্র। আর প্রথম উপসুরের জন্য চিত্র হবে, এটা হচ্ছে এখানে এল আর এখানে এল কিন্তু সেম, কিন্তু এখানে হবে, এইটা হবে তোমার λ/4। এই ল্যামডা আর এই ল্যামডা কিন্তু সেম না। এখানকার λ/4, এটা হচ্ছে এখানকার λ/4, এখানে এটা হচ্ছে λ/4। আর এখানকার কম্পাঙ্ক n2 ইজিক্যাল টু হোয়াট, এটা বের করতে বলছে। দুইটা অঙ্ক, তো দুইটা চিত্র দিয়ে দুইবার অঙ্ক করলে আমাদের n চলে আসবে। ঠিক আছে? আচ্ছা বলো দেখি এখানে বেগ কত? v ইজিক্যাল টু 340 মিটার পার সেকেন্ড। বলো তো এখানে বেগ কত হবে? এখানকার বেগ ইজিক্যাল টু 340 মিটার পার সেকেন্ড, 340 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের n বের করতে হবে, আমরা যে কোনোভাবে ল্যামডা বের করতে হবে। তাহলে ল্যামডা ইজিক্যাল টু কি লিখতে পারি? 10 ইজিক্যাল টু, এখানকার 10 ইজিক্যাল টু আমরা লিখতে পারি কি λ/4। তাহলে ল্যামডা ইজিক্যাল টু কত হবে? 40। তাহলে বেগ দেওয়া আছে 340, ল্যামডা দেওয়া আছে, এখান থেকে n বের করা যাবে না? এখান থেকে n আসবে তোমার, পড়ো, v ইজিক্যাল টু n ল্যামডা করে দিই আমরা, যদি ভর্তি পরীক্ষা আসছে। v ইজিক্যাল টু n ল্যামডা, v ইজিক্যাল টু n ল্যামডা। সুতরাং n ইজিক্যাল টু কত হবে? v ভাগ ল্যামডা। v এর মান কত? 340, আর ল্যামডার মান কত হবে? 40, সমান সমান 340 ভাগ 40, 340 ভাগ 40, এখানে আসছে তোমার 8.5। 8.5। আমি জানি না অঙ্কটা অ্যান্সার কি মিলছে কিনা, আর কত নম্বর অঙ্ক তাও তো দেখতেছি না বইয়ে। বইয়ের 8 নম্বর অঙ্ক। এত কম হওয়ার কথা না তো, ল্যামডার মান তো এত, এনের মান এত কম হওয়ার কথা না, কোথাও যেন ভুল হইতেছে। তাহলে পাইতেছি না কেন? আচ্ছা না পেলেও এটা সমস্যা নেই, এটা ভুল হয় না, তার যেটা করতেছি এটা ভুল হচ্ছে না, এটা ভুল হচ্ছে না। বই খুঁজতেছি আমি, 4 5 6 7 8। হ্যাঁ ধরা পড়ছে। ভুলটা হচ্ছে কি আসলে আমাদের এখানে এটাতে আছে সেন্টিমিটার, এটাতে আছে মিটারে। আমরা ভুল করছি এখানে, এটা সেন্টিমিটার, এটা কি মিটারে আছে, যার কারণে আমাদের অ্যান্সার মিলতেছে না। তাহলে আমাদের সব কিছু কী করতে হবে? মিটারে নিয়ে নিতে হবে। তাহলে এই যে 10 সেন্টিমিটারে তুমি মিটারে নিয়ে নাও। তাহলে আমাদের, অথবা এই যে ল্যাম্পটা আছে না, ল্যাম্পটা আছে সেন্টিমিটারে আসছে, সেন্টিমিটারে তুমি 0.4 করে দাও, 0.4 মিটার। তাহলে ল্যাম্পটার মান এখানে 40 না বসায় 0.4 বসাও। এখন দেখো অ্যান্সার কত আসে। তাহলে 340 ভাগ 0.4, 850। এই যে এখন বলছে এনের মান সাধারণত 8.5 হওয়ার কথা না, 850 হার্টস। এটা একটা অ্যান্সার।
এখানেও ঠিক তাই, n2 মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 10 ইজিক্যাল টু 3 ল্যামডা বা কত 4, এই একটা ল্যামডা তিনটা ল্যামডা বা 4 না, তাহলে এখান থেকে ল্যামডা ইজিক্যাল টু আসবে তোমার, ল্যামডা ইজিক্যাল টু আসবে ল্যামডা ইজিক্যাল টু আসবে 13.33 সেন্টিমিটার, সমান হবে 0.133 মিটার। তাহলে আমরা জানি ভি ইজিক্যাল টু এন ল্যামডা, তাহলে এন ইজিক্যাল টু হবে ভি ভাগ কত ল্যামডা, ভি এর মান কত 340, এখানে 340, আর ল্যামডার মান কত 0.1333, তাহলে দেখো 340 ভাগ 0.1333, তাহলে আসবে 2550, এন এর মান আসবে 2550 হার্টজ। তাহলে আমাদের দুইটা অ্যান্সার হয়ে গেছে। দেখো মৌলিক সুরের কম্পাঙ্ক কত আর প্রথম উপসুরের কম্পাঙ্ক নির্ণয় করো। আর এটা জিনিস লেজ লাগাই দিছে, এটা পারার কথা না কারো, কারণ ভর্তি পরীক্ষায় ডুয়েটে দিছে এটা, এই জিনিসটা লেজ লাগাই দিছে, এটা বইয়ের মধ্যে নাই কিন্তু আমাদের, কিন্তু অ্যান্সারটা চাইছে তোমাদের। বলছে দ্বিভাগে মৌলিক কম্পাঙ্ক কেন পরিবর্তিত হতে পারে তা কারণ লেখো। এখন এইটার কারণটা হলো যেটা আমি বলি আর কি, যে দিনের বেলা এই যে কম্পাঙ্কগুলো এগুলো কিন্তু হার্টস মানে রেডিও ফ্রিকোয়েন্সি বলি আমরা, তরঙ্গ, মনে করো শব্দ তরঙ্গ প্রেরণ করে রেডিওতে, রেডিও আমরা শুনি না, টেলিভিশন থেকে শব্দ তরঙ্গ আসে, বিভিন্ন ধরনের টেলিগ্রাম করে শব্দ তরঙ্গের মাধ্যমে। সাধারণত দিনের বেলা এই শব্দ তরঙ্গগুলো একটু ডিস্টার্ব করে, কারণ হলো বাতাসে সূর্যের যে ইউবি রশ্মি আছে, ইউবি রেডিয়েশন আছে একটা, ইউবি রেডিয়েশনের কারণে এগুলা কিন্তু বিক্ষিপ্ত হয়ে যায়, মানে যখন শব্দ কম্পাঙ্ক করে তখন এটা বিক্ষিপ্ত, ইউবি রেডিয়েশনের কারণে সূর্যের আলোতে যে রেডিয়েশন হয় ওই রেডিয়েশনের কারণে দিনের বেলা এটা সমস্যার তৈরি করে। এর জন্য বেশিরভাগ এগুলা ফ্রিকোয়েন্সিগুলো রাত্রেবেলা ক্লিয়ার পাওয়া যায়। দিনের বেলা রেডিয়েশনের কারণে সূর্যের যে আলো, ওই আলোর রেডিয়েশনের কারণে কম্পাঙ্ক পরিবর্তিত হয়। এটা লিখে দিলেই হবে শুধু, যে দিনের বেলা সূর্যের ইউভি রেডিয়েশনের কারণে, ইউভি রেডিয়েশন এর কারণে কম্পাঙ্ক পরিবর্তন হয়, কিন্তু রাত্রেবেলা যেহেতু ইউভি রেডিয়েশন থাকে না, এই জন্য রাত্রেবেলা সূর্যের আলো থাকে না, শুধু ইউভি রেডিয়েশন থাকে না, সুতরাং তখন কম্পাঙ্ক কোনো পরিবর্তন হয় না, দিনের বেলা পরিবর্তন হয়। আমাদের এই অধ্যায়ের শব্দের বেগটা একটু বড় অধ্যায়, কারণ আমরা যে অঙ্কগুলো করতেছি এগুলা কিন্তু সিলেবাস ওইভাবে নাই, যে এই সিলেবাসে শুধু লেখা আছে শব্দের বেগ, দেখবা সব কোচিংয়ে এই অঙ্কগুলো বাদ দিয়ে করায়, যেমন আমরা এরপরে টানাতার করাবো, টানাতার কিন্তু বাদ দিয়ে করায়, যে বলে যে সিলেবাসে নাই, টানাতারের লেখা শব্দটা নাই, কিন্তু আমাদের গত পরীক্ষায়ও এই টানাতার দিয়ে মিক্সড করে একটা অঙ্ক দিয়ে দিয়েছিল কিন্তু, যার কারণে শব্দের বেগ চ্যাপ্টারটা আমরা একটু বড়, আমাদের কোচিংয়ের জন্য শব্দের বেগ চ্যাপ্টার একটু বড়, সময় লাগতেছে, যার কারণে তোমাদের একটু বিরক্তির কারণ আসতেছে, কিন্তু আমাদের এই শব্দের বেগ চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এই জন্য আমরা একটু সময় নিয়ে করতেছি। আমাদের আরেক দিন লাগবে শব্দের বেগ শেষ করতে, আরেকটা দিন লাগবে, আরেকটা ক্লাস হইলেই শব্দের বেগ শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাস আমরা এখানে এই মুহূর্তে শেষ করছি। খোদা হাফেজ।